ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। আজকে আমরা নর্থ সেট যে এক্সাম আছে আমাদের, সেই নর্থ সেট এক্সামের প্যাটার্ন, কিভাবে এক্সামটা হয়, তার কি স্কিম ফলো করা হয়, আর কি সিলেবাস আছে আমাদের নর্থ সেট এক্সামের, সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে স্কিম আর প্যাটার্ন কি। তো নর্থ সেট আমরা অনেকেই জানি নর্থ সেটের ব্যাপারে, বা অনেকেই জানি না। তো নর্থ সেট জিনিসটা কি, ওটা হলো একটা সর্বভারতীয় একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমাদের অল ইন্ডিয়াতে যে এইমস ইনস্টিটিউটস যেগুলো আছে সেগুলোতে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হয়। প্লাস হচ্ছে কিছু কিছু যে সেন্ট্রাল হসপিটালস যেগুলো আছে দিল্লিতে, যেটা একদম কেন্দ্রীয় সরকারের দ্বারা চালিত, সেই সমস্ত এক্সামের মানে হসপিটালসগুলোর এক্সামও কিন্তু এই নর্থ সেটের থ্রুতে রিক্রুটমেন্ট হয়। এবং আপকামিং নর্থ সেট থেকে যে ইএসআইসি আছে, ইএসআইসিও কিন্তু এই নর্থ সেটের মধ্যে ইনক্লুড হয়ে একই সাথে রিক্রুটমেন্ট করার একটা প্রপোজাল কিন্তু দেওয়া হয়েছে। এবার যদি যখন আমাদের নোটিফিকেশন বেরোবে, তখন আমরা দেখতে পাবো যে কোন কোন হসপিটালস এর মধ্যে আছে ইনক্লুডেড, কী কী নেই, কোথায় কটা সিট, এগুলো আমরা পরে সাবসিকুয়েন্ট ভিডিওতে আলোচনা কিন্তু করব। ওকে, তো এই নর্থ সেট এক্সামে দুটো স্টেজে হচ্ছে এক্সামটা কিন্তু হয়। একটা হচ্ছে নর্থ সেট 1, যেটা একটা প্রিলিমিনারি পরীক্ষা, আর একটা হচ্ছে স্টেজ 2, যেটা হচ্ছে নর্থ সেটের মেন পরীক্ষা। ঠিক আছে, তো এখনও এখানে স্কিল টেস্টের কোনো রকম কোনো অ্যাড এখানে হয়নি, কোনো রকম কোনো স্কিল টেস্ট এর এখনও অবধি কিছু হয়নি। অ্যাড নোটিফিকেশানে কোনো কোথাও কিছু এটার ব্যাপারে কিছু আলোচনা করা নেই। যেটা লেটেস্ট গাইডলাইন দেওয়া আছে এইমস দিল্লি থেকে, আমরা সেটা নিয়েই কথা বলবো। যদি গাইডলাইনে কোনো রকম কোনো চেঞ্জ আসে, সেটাও আমরা পরবর্তীকালে এর সঙ্গে আলোচনা করে দেব। ঠিক আছে, তো স্টেজ 1-এ যে এক্সামটা হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাটা এটা হচ্ছে একটা শুধুমাত্র কোয়ালিফাইং এক্সাম। ক্যান্ডিডেট যারা নর্থ সেটে অ্যাপিয়ার হয়, তাদেরকে শুধুমাত্র নর্থ সেট 1টা কোয়ালিফাই করতে হয়। এই এক্সামের কোনো মার্কস যেটা নর্থ সেট মেন হবে তার সঙ্গে যোগ হবে না। প্লাস এই এক্সামের যে র্যাঙ্ক, সেটাও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটা নর্থ সেট মেনের পরে হয়, সেখানে কনসিডার করা হবে না। ঠিক আছে, এই নর্থ সেট 1-এর টাইমিং কত না, 90 মিনিটের এক্সাম হয় এটা। সেখানে 100টা এমসিকিউ থাকে এবং প্রত্যেকের জন্য 1 নাম্বার করে থাকে প্রত্যেকটা এমসিকিউয়ে। তাহলে 100টা এমসিকিউয়ের জন্য টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হয়, এবং সবগুলোই হচ্ছে তোমাদের এমসিকিউ এক্সাম কিন্তু হয়। সেগুলো ইমেজ বেসড হতে পারে বা কোশ্চেন দিয়ে ডাইরেক্ট আমাদের হতে পারে। সেখানে 4টে অল্টারনেটিভ অপশানস থাকে। আর এই 100টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন হচ্ছে জেনারেল নলেজ আর অ্যাপটিটিউড থেকে আসে, আর 80টা হচ্ছে আমাদের নার্সিংয়ের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কিন্তু হয়। এই যে প্রিলিমিনারি পরীক্ষা বা মেন, দুটোতেই হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্কিং কাটা হয় প্রত্যেকটা কোশ্চেনের জন্য। আর হচ্ছে এই যে 90 মিনিট, এই 90 মিনিটটাকে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে টোটাল 5টা সেকশনে হচ্ছে ভাগ করা হয় গোটা পরীক্ষাটাকে। প্রত্যেকটা সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা সেকশনের জন্য 18 মিনিট করে সময় বরাদ্দ থাকে। মানে ধরো ABCDE এরকম সেকশনে 5টা সেকশনে গোটা এক্সামটাকে, কোশ্চেন পেপারটাকে ভাগ করা হয়। A সেকশনে 20টা কোশ্চেন, এরকমভাবে B সেকশনে 20টা কোশ্চেন, এইভাবে আপ টু E সেকশন অবধি প্রত্যেকটা সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে। এবং A সেকশন, B সেকশন, CDE প্রত্যেকটা সেকশনের জন্য তোমার কাছে মাত্র 18 মিনিট করে সময় থাকবে। সেই 18 মিনিটের মধ্যে তোমাকে 20টা কোশ্চেন কমপ্লিট করতে হবে। যখন A সেকশনের টাইম শেষ হয়ে যাবে 20 মিনিট, তখন হচ্ছে 18 মিনিট যখন তোমার শেষ হয়ে যাবে প্রত্যেকটা সেকশনে, ধরো A সেকশনের 20টা কোশ্চেন অ্যাটেম্প্ট করবার মধ্যেই 18 মিনিট হচ্ছে আমার শেষ হয়ে গেল। যখন ওটা শেষ হয়ে যাবে, কোশ্চেন অটোমেটিক্যালি আমার সেকশন বিতে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা সাবসিকুয়েন্ট সেকশনে কিন্তু কোশ্চেন অটোমেটিক্যালি যেতে থাকবে। এবং একটা যে অ্যাক্টিভ সেকশন, মানে ধরো এখন A সেকশন স্টার্ট হলো, তার টাইম শেষ হবার পরে আমরা আর, মানে কোশ্চেন যখন B সেকশনে আমার ঢুকে যাবে, তখন আমরা আর A সেকশনকে কিন্তু ব্যাকে আসতে পারবো না। আমাদেরকে যা করার আমাদের ওই 18 মিনিটসের মধ্যেই কিন্তু করতে হবে। আমরা যদি কোনো আনসার মনে করি যে আমরা মার্ক করা নেই, আমরা নতুন করে মার্ক করব, সেটা আমাদেরকে ওই 18 মিনিটসের মধ্যেই করতে হবে। এবং যদি মনে হয় যে এটা আমার ভুল হয়েছে, আমি বদলাবো আনসার, সেটাও আমাদেরকে ওই 18 মিনিটের মধ্যেই কিন্তু বদলাতে হবে। আমার যদি একটা সেকশন শেষ হওয়ার পর পরের সেকশনে যখনই কোশ্চেন চলে যাবে, আমরা কিন্তু
ব্যাকে আসতে পারবো না, ঠিক আছে? যে আমরা এসে লাস্ট সি সেকশন করবার পরে এসে বা ডি সেকশনটা করে এলাম, করে এসে আবার আমরা এ সেকশনের কোনো ডিউ কোশ্চেন দেখব, সেটা কিন্তু সম্ভব নয়। এবং একদম তোমার পরীক্ষা শেষে হচ্ছে একটা যখন কমপ্লিট হয়ে যায় তখন স্ক্রিন হচ্ছে অটোমেটিক্যালি ওর টাইমে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ম্যানুয়াল কোনো ব্যাপার নেই। ওখানে স্ক্রিনে এটা যেহেতু অনলাইন বেসড এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম, সেজন্য হচ্ছে ওখানে একটা ক্লক অলরেডি থাকে, সেই ক্লক ওয়াইজ কিন্তু সবটাই অটোমেটিক্যালি হতে থাকে। এখানে ম্যানুয়াল কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে? আর এক্সাম কমপ্লিট হওয়ার পরে একটা স্ক্রিনে হচ্ছে একটা স্লাইড আসে, যেখানে হচ্ছে দেখানো হয় যে তুমি কোন সেকশনে কটা অ্যাটেম্প্ট করেছো। যেমন এ সেকশনে তুমি 18টা করেছো, কি বি সেকশনে 20টা করেছো, সি সেকশনে 20টা করেছো, এরকম করে করে একটা লিস্ট দেয়। অনেক নর্সেটে দেয়নি, বা কিছু কিছু নর্সেটে এরকম কিন্তু দিয়ে দেয়। তো এই যে নর্সেট যে প্রিলিমিনারি এক্সামটা নিয়ে আমি কথা বলছিলাম, সেই প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাইং ইন নেচার আমি বলেছি, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। তো কোয়ালিফাই করবার জন্য কত মার্কস কীরকম লাগবে না, প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফিকেশান মার্কসটা পার্সেন্টাইলে ক্যালকুলেট করা হয়। যেখানে জেনারেল বা যারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আছে তাদের জন্য হচ্ছে কোয়ালিফাইং মার্কস 50%, 45% হচ্ছে ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের জন্য হচ্ছে 40%। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 5% করে রিল্যাক্সেশন এটা কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, যে ইউআর ক্যাটাগরির যে পিডাব্লিউডি বা ইডাব্লিউএসের যে পিডাব্লিউডি, তাদের জন্য হচ্ছে তোমার কোয়ালিফাইং মার্কস হচ্ছে 45%, ওবিসি পিডাব্লিউবিডিদের জন্য হচ্ছে 40%, আর এসসি এসটিদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য হচ্ছে 35% হচ্ছে কিন্তু নর্সেট 1-এর বা প্রিলিমিনারি যে এক্সাম তার কোয়ালিফিকেশান মার্কস। ওকে, তো এই যে কোয়ালিফিকেশান এক্সামটা আমাদের হলো, সেই কোয়ালিফিকেশান এক্সামে যখন ক্যান্ডিডেটদের লিস্ট বানানো হয়, মানে যাদেরকে সেকেন্ড স্টেজে বা নর্সেট মেনে ডাকা হবে, তখন হচ্ছে প্রত্যেকটা কাস্টের জন্য, প্রত্যেকটা কাস্টের রেসপেক্টে যে সিটগুলো আছে, যেমন যদি ধরো জেনারেল কাস্টের 100টা সিট রইলো, ওবিসির হচ্ছে তোমার মানে অল ইন্ডিয়াতে ওভারঅল যত এইমস সেন্ট্রাল গভর্নমেন্ট সব মিলিয়ে দেখা যাচ্ছে জেনারেল কাস্টের 100টা সিট আছে, এসসির হচ্ছে 200টা সিট আছে, ওবিসিদের হচ্ছে 50টা সিট আছে। তো প্রত্যেকটা কাস্টের যতগুলো সিট থাকবে তার 5 গুণ করে ক্যান্ডিডেটকে কিন্তু সেকেন্ড স্টেজে বা নর্সেট মেনের জন্য কোয়ালিফাই করিয়ে তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয় সেকেন্ড স্টেজে বসার জন্য, ঠিক আছে? আবার অনেক সময় এরকমও হয় যে যারা হচ্ছে নর্সেট 1 ধরো কোয়ালিফাই করেছে, কিন্তু তাদেরকে সেকেন্ড স্টেজে ডাকা হলো না, কারণ সেখানে একটা যেহেতু আমার পার্সেন্টাইল একটা কাট অফ মার্কস আছে, দেখা যাচ্ছে যে সেখানে পার্সেন্টাইল মার্কসে কিছু একটা প্রবলেম হয়েছে। যে এরকমও হয় যে টাই হলো বা হচ্ছে কোনো কারণে হচ্ছে সেখানে কোয়ালিফাই করেছে, কিন্তু তার কোনো একটা ডকুমেন্টস ইস্যু বা যে কোনো একটা ইস্যুর জন্য তাকে কিন্তু সেকেন্ড স্টেজে কল না করাও হতে পারে। সেখানে একটা ভ্যালিড রিজন থাকবে, এরকম না যে র্যান্ডামলি কিন্তু এরকম হয়, এরকম না, ভ্যালিড একটা কোনো রিজন থাকবে যে জন্য হচ্ছে তাকে সেকেন্ড স্টেজে কল করা হয় না। ওকে, বাকি মোটামুটি প্রত্যেকটা যতগুলো সিট থাকে সিটের হচ্ছে 5 গুণ করে ক্যান্ডিডেটকে সেকেন্ড স্টেজের জন্য ডাকা হয়। এবারে আসছি নর্সেট যে মেন এক্সাম, যেটা স্টেজ 2, যেটা নর্সেট 1 বা হচ্ছে আমরা যখন প্রিলিমিনারি কোয়ালিফাই করবার পরে যখন আমরা যে পরীক্ষাটায় বসি, সেটা নাম হচ্ছে নর্সেট মেন। সেখানে হচ্ছে পরীক্ষাটা 180 মিনিটের পরীক্ষা হয়। সেখানে 160টা এমসিকিউ থাকে, সেখানে প্রত্যেকটার জন্য হচ্ছে তোমার 160 নাম্বার থাকছে, মানে একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে, টোটাল 160 নাম্বারের তোমার কোশ্চেন থাকে, যেখানে পুরোটাই হচ্ছে শুধু নার্সিং সিলেবাসের ওপরে বেস করে হবে। সেখানে কোনো রকম কোনো জেনারেল নলেজ বা অ্যাপটিটিউড থেকে কোনো কোশ্চেন থাকে না। আর এখানেও তোমার নেগেটিভ মার্কিং আছে, যে নেগেটিভ মার্কিংটা হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্কিংস থাকে। আর এখানেও যে 160 মিনিটের যে পরীক্ষা, 160 কোশ্চেনের যে পরীক্ষা বা এমসিকিউয়ের যে পরীক্ষা বা 180 মিনিটের যে পরীক্ষাটা, সেইটাকে কিন্তু 4টে সেকশনে ভাগ করা হয়। প্রত্যেকটা সেকশনের জন্য 45 মিনিট করে সময় থাকে, এবং প্রত্যেকটা সেকশনে 40টা করে কোশ্চেন থাকবে। তাহলে 40টা করে 4টে সেকশন হয়, 40টা কোশ্চেন করে, আর একটা সেকশনের জন্য 45 মিনিট করে সময় দেওয়া থাকে, এবং টোটাল টাইম হচ্ছে মেন এক্সামের জন্য, নর্সেট মেনের জন্য 180 মিনিট হচ্ছে টোটাল কিন্তু টাইম। এখানেও তাই, এক্সাম অটোমেটিক্যালি 180 মিনিটের পরে সাবমিট হয়ে যাবে, এবং একটা সেকশন কমপ্লিট হওয়ার পর তুমি আর যখন কোশ্চেন সেকেন্ড সেকশনে যখন চলে যাবে, তখন কিন্তু আর আমরা আগের সেকশনে ফিরতে পারবো না। ওকে,
আর এই যে আমরা কোয়ালিফাইং বলছি, যেটা আমাদের ফাইনাল এক্সাম, তো তার জন্য যে কোয়ালিফাই করতে যে মার্কসটা লাগে মেন এক্সামে, সেটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়। এবার অনেক সময় কি হয়, ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে কিন্তু তার যা র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্ক অনুযায়ী সে কোনো সিট পাচ্ছে না, ঠিক আছে? এরকমও হতে পারে যে যা সিট ছিল সেই অনুযায়ী তার কিন্তু কোয়ালিফিকেশান মার্কটা সাফিসিয়েন্ট হিসাবে নয়। কোয়ালিফিকেশান যে মার্কটা, সেটার মানে হচ্ছে তোমার নামটা লিস্টে থাকবে, কিন্তু তার মানে এটাই নয় যে তুমি সবসময়ই একটা সিট কিন্তু তুমি পাবে, এটা কিন্তু নয়। তো মিনিমাম কোয়ালিফিকেশান মার্কসটা নর্সেট মেনের জন্য, যেটা ইউআর ক্যাটাগরি বা ইডাব্লিউএসের, সেটা হচ্ছে 50%, ওবিসিদের জন্য 45%, এসসি এসটিদের জন্য 40%, আর পিডাব্লিউবিডিদের জন্য অ্যাডিশনাল 5% রিল্যাক্সেশন করানো হয়। আর পিডাব্লিউবিডি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকে তার জন্য 45% হয়, ওবিসি যদি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হয় তার জন্য 40%, আর এসসি এসটি হলে 35% কিন্তু হয়, ঠিক আছে? আর এছাড়া আর কোনো রকম কোনো রিল্যাক্সেশন কিন্তু হয় না, ঠিক আছে? আর কোনো ক্যাটেগরি বা কিছু যদি হয়। এবার হ্যাঁ, যারা এক্স সার্ভিসম্যান আছেন বা অন্য আছেন তাদের জন্য রিল্যাক্সেশনের ক্যাটেগরি আলাদা, সেগুলো যখন আমাদের নোটিফিকেশান আসবে তখন আমরা সেগুলো নিয়ে জানবো। আচ্ছা, তো আর এই যে মেন এক্সাম যেটা আমাদের নর্সেট মেন, এটা যদি অনেকগুলো শিফটে এক্সাম হয়, মানে এরকম হয় যে সকাল 9টা থেকে হয়তো শুরু হলো একটা এক্সাম, 11টা অবধি চললো, তারপরে আবার একটা শুরু হলো 12টা থেকে, সেটা 2টো অবধি চললো, আবার একটা শুরু হলো 3টে থেকে, যেটা 5টা অবধি চললো। এরকম করে যদি মাল্টিপল শিফটে পরীক্ষা হয় তাহলে প্রত্যেকটা শিফটের স্কোর ডিসাইড করবার জন্য নর্মালাইজেশন করা হয়। নর্মালাইজেশন জিনিসটা কি, যেখানে হচ্ছে ধরো যে শিফটে শিফটের হয়তো দেখা গেল কোশ্চেনটা একটু ইজি হয়েছে, কম্প্যারেটিভলি বি শিফটের কোশ্চেনটা একটু টাফ হয়েছে, বা সি শিফটের কোশ্চেনটা মিডিয়াম হয়েছে। তো যে শিফটের কোশ্চেন টাফ হয়েছে বা যেটাই মিডিয়াম হয়েছে বা যেটাই কোশ্চেন ইজি হয়েছে, তিনটেকে একটা বেস লেভেলে এনে কিন্তু মার্কস ক্যালকুলেশন করা হয়, যেটা নর্মালাইজেশনের একটা প্রসেস। যে হয়তো দেখা গেল যে শিফটে হার্ড কোশ্চেন ছিল সেখানে নর্মালাইজেশন করে স্কোরটা একটু বাড়ে, ইন জেনারেলি বাড়ে, সবসময় যে বাড়বে এরকম কোনো কথা নয়। আর ইজি শিফটটাতে একটু নাম্বারটা হচ্ছে কমে যেতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন হয় যদি মাল্টিপল শিফটে এক্সাম হয়, ওকে? নেক্সট হচ্ছে টাই। যদি টাই হয়, কোনো দুই ক্যান্ডিডেটের মধ্যে যদি টাই হয়, তাহলে সেটাকে কীভাবে রিজলভ করা হবে? তাহলে প্রথমে হচ্ছে ডেট অফ বার্থের অর্ডারে হচ্ছে টাইটাকে রিজলভ করা হয়। যে ক্যান্ডিডেটের বয়স বেশি তাকে আগে চান্স দেওয়া হয়। আচ্ছা, যদি বয়স দিয়ে হচ্ছে রিজলভ করা গেল না, তখন হচ্ছে কে কতগুলো ভুল আনসার মার্ক করেছে তার বেসিসে কিন্তু, বা কার কতগুলো নেগেটিভ মার্কিং হয়েছে তার বেসিসে টাইটাকে রিজলভ করা হয়। মানে যে নেগেটিভ কম করবে তাকে আগে চান্স দেওয়া হবে। আর হচ্ছে তোমার এবার যেমন যদি এটা দিয়ে টাই রিজলভ হয়ে গেল, তখন হচ্ছে এবার তোমার নর্সেটের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমার এটাকে বের করে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গেল স্কিম আর প্যাটার্ন নর্সেট এক্সামের। এবারে আসছে, এটা একটা খুব মানে দুটো স্টেজে যেহেতু পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাটা খুব একটা কঠিন একটা পরীক্ষা বলতে পারো। খুব মানে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ এসবগুলো করলে তবে আমরা পরীক্ষাটা সম্পর্কে করতে পারবো। ওই প্যাটার্নে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এটার জন্য সিলেবাস আছে। সিলেবাস মোটামুটি বাকি এক্সামের সঙ্গে প্রায় কিছু কিছু হচ্ছে অ্যাড অন এখানে আছে, যেটা নিয়ে এখন বলবো। তো টোটাল হচ্ছে 3টে জিনিস হচ্ছে এর মধ্যে আসে, একটা নার্সিং থেকে টপিক্স, একটা অ্যাপটিটিউড, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এবার অ্যাপটিটিউড আর জেনারেল অ্যাওয়ারনেসটা শুধুমাত্র প্রিলিমসের জন্য আছে, যেটা নর্সেট 1, যেটা কোয়ালিফাইং নেচারে। নর্সেট মেনে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বা অ্যাপটিটিউড থেকে এখনও অবধি কোনো কোশ্চেনের গাইডলাইন নেই। যেটা লেটেস্ট গাইডলাইন আমরা সেটা নিয়ে বলছি। ইন কেস এরপরে আরও গাইডলাইন চেঞ্জ হলো, তখন আমরা আবার সেটাকে নিয়ে আলোচনা কিন্তু করব। তো নার্সিং থেকে টপিকের মধ্যে কী কী আসে, যে হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি, হসপিটাল এবং ক্লিনিক্যাল ফার্মাসি মানে ফার্মাকোলজি যেটা রিলেটেড, সেগুলো কোশ্চেন আসে। কমিউনিটি হেলথ নার্সিং থেকে, আমাদের অবস গাইনি থেকে, মিডওয়াইফারি বা গাইনোকোলজিক্যাল নার্সিং, হেলথ এডুকেশন থেকে, মাইক্রোবায়োলজি থেকে, এনভায়রনমেন্টাল হাইজিন রিলেটেড টপিকস থাকে, ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট থেকে কিছু কিছু কোশ্চেন্স থাকতে পারে, বায়োকেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে, টক্সিকোলজি থেকে কোশ্চেন্স আসছে, কারণ হচ্ছে এখন আমাদের সিলেবাসে ফরেন্সিক নার্সিং অ্যাড হয়েছে বিএসসি নার্সিংয়ের কারিকুলামে, সেই জন্য টক্সিকোলজি থেকেও কিন্তু প্রত্যেক নর্সেটেই কিন্তু কোশ্চেন আসছে, মেন্সেও আসছে, প্রিলিমসেও আসছে। তার সঙ্গে নার্সিং সাবজেক্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন, ফান্ডামেন্টাল অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, মেন্টাল হেলথ, নার্সিং ম্যানেজমেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে।
ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু মাইনর সাবজেক্টস আছে, যেমন বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, এগুলো হচ্ছে আমার নার্সিং ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আমার মাইনর সাবজেক্টের মধ্যে পড়ে। হেলথ এডুকেশন, এগুলো মাইনর সাবজেক্টের মধ্যে পড়ে। অ্যানাটমি ফিজিওলজিও মাইনরের মধ্যে পড়তে পারে। আর মেজর হচ্ছে আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, তারপরে হচ্ছে অবস্ট্রাটিক্যাল, যেটা আমাদের মিডওয়াইফারি অ্যান্ড অবস্ট্রাটিক্যাল নার্সিং, এগুলো হচ্ছে আমাদের মেন টপিকের মধ্যে কিন্তু আসে। এখান থেকে মেজর কোশ্চেন আসে। এবার এরকমভাবে আলাদা করে ডিফাইন করা যায় না যে কোনটা মেজর মাইনর, তবুও আমরা একটা মেজর মাইনর হিসাবে কনসিডার করতে পারি যে এখান থেকে মেজর কোশ্চেন আসে। এখান থেকে ফান্ডামেন্টাল অফ নার্সিং অবভিয়াসলি একটা মেজর টপিকের মধ্যে আসবে। তো এগুলো হচ্ছে একটা মেজর টপিকস অফ দ্য নার্সিং সাবজেক্ট, আর মাইনর টপিকস অফ বুকস অফ দ্য, বা আমাদের যে সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে মাইনরের দিকে বললাম। এবারে আসছি অ্যাপটিটিউড। অ্যাপটিটিউডের মধ্যে কী কী আসে না, নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আসতে পারে, পার্সেন্টেজ, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। বেসিক্যালি এগুলো হচ্ছে তোমাদের যে ম্যাথ বা হচ্ছে যেগুলো রিজনিং টাইপের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর কোশ্চেন সিলেবাস এটা। প্রফিট এবং লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পারমিউটেশন কম্বিনেশন, রেশিও প্রপোর্শন, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, হাইট এবং ডিস্ট্যান্সের, 2D 3D, ট্রেন ডিস্ট্যান্স, বোট স্ট্রিমের এক্সাম যেগুলো কোশ্চেন যেগুলো আসে, বয়সের যে ক্যালকুলেশনগুলো থাকে অঙ্কের সেগুলো, ডিসকাউন্ট, যে এত টাকা ডিসকাউন্ট দেওয়া হলো তাহলে কি, এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। এগুলো মোটামুটি ম্যাথ আর হচ্ছে আমাদের রিজনিং থেকে কোশ্চেন আসে এই টপিকসগুলোর ওপরে। ওভারঅল একটা আমরা আইডিয়া করতে পারি। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী আসে না, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, পলিটিক্স সম্পর্কে, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান যে রিভার, লেকস, সি যা আছে, ভারতের ইতিহাস, কী কী ফেমাস আমাদের জায়গা আছে ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে, জেনারেল সায়েন্স সম্পর্কে, তারপর হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজম থেকে আসতে পারে, স্পোর্টসের কী কী লেটেস্ট কী কী এক্সাম আপডেট হচ্ছে, যেমন যদি অলিম্পিক হয় তাহলে অলিম্পিক, যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্বকাপ, ফুটবলের যদি কোনো স্পেশাল কোনো টুর্নামেন্ট চলে তাহলে সেগুলো নিয়ে, প্লাস হচ্ছে ইন্ডিয়ান আর্টিস্ট, কোনো নোবেল প্রাইজ যদি সেরিমনি হয় তাহলে সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। বিভিন্ন বাকি কোনো দেশে যে স্পেশাল কোনো যদি ইনসিডেন্ট ঘটে থাকে সেখান থেকে কোশ্চেন আসতে পারে। কোনো বিখ্যাত লেখক, তার বই, তিনি সেই বিষয়ে নোবেল পেয়েছেন, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে যদি আমাদের যেমন আমাদের যে স্যাটেলাইট যায়, স্যাটেলাইটের নিয়ে কোশ্চেন আসতে পারে, যে কোন স্যাটেলাইট, মানে রিসেন্ট যে ঘটনাগুলোর মধ্যে হচ্ছে আসে, যেগুলো যদি কোনো ফেমাস ঘটনা ঘটে থাকে সেটা নিয়ে আসবে। কোনো কেউ ধরো রিসেন্ট কোনো কিছু ইনভেনশন করেছেন বা ডিসকভারি করেছেন এবং সেটার জন্য পুরস্কার পাচ্ছেন, সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এনভায়রনমেন্টাল কোনো ইস্যু নিয়ে আসতে পারে। প্লাস হচ্ছে ডেটস নিয়ে অনেক কোশ্চেন আসে, যে এই ডেটটা বিশেষ করে হেলথ রিলেটেড যে ডেটগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ভালো রকম একটা কোশ্চেন আসে। আর লেটেস্ট জেনারেল নলেজ, মানে আমাদের যে চারিপাশে যে লেটেস্ট ঘটনা যেগুলো ঘটছে এই নিয়ে কিন্তু মোটামুটি জেনারেল নলেজ থেকে কম কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সিলেবাস আর হচ্ছে স্কিম আর প্যাটার্ন অফ দ্য নর্সেট এক্সামিনেশন। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সবাইকে এক্সাম দিতে যাওয়ার আগে বা প্রিপারেশন নেওয়ার আগে জানাটা খুব দরকার। কারণ না যদি আমরা এটা জানি তাহলে আমরা নিজেদেরকে কিন্তু প্রপারভাবে তৈরি করতে পারবো না। ঠিক আছে, ওকে।